नमस्कार बंधुरा आमी सहेली अलौकिक जনের आसरे তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই বড়দিনের অসংখ্য ভালোবাসা। আশা করছি তোমরা দিনটি খুব ভালো কাটিয়েছ। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি আর কেউ নন, শ্রীমতী রত্না চক্রবর্তী। তবে আজকে ঘটনাটা উনি একটু গল্পের আকারে লিখে পাঠিয়েছেন। খ্যাপা গুনিনের গল্প। খ্যাপা গুনিনের গল্প মানে খ্যাপা গুনিন যে গণনার কাজ করতো বা ওনার সম্পর্কে তোমরা জানো, এর আগে তোমরা খ্যাপা গুনিনের ঘটনা শুনেছো আমার চ্যানেলে। তো তারই বিভিন্ন বিভিন্ন ক্রিয়াকলাপের আজ আরও একটি ঘটনা লিখছেন। আমি আগে আপনাদের বলেছিলাম আমার বাবার জন্য রাখা আয়া ললিতাদির কাছ থেকে আমি খ্যাপা গুনিনের গল্পগুলো শুনি। ললিতাদি এখন ব্যাঙ্গালোরে এক পরিবারে চাকরি পেয়ে চলে গেছে, থাকা খাওয়া সেখানে। 12 মাস এক বৃদ্ধের দেখাশোনা করে একজন আয়া দিয়ে গেছে, তার নাম তরুবালা। আমি তরুদি বলি, ওই গ্রামেরই মেয়ে তরুদি। তাই আমি তরুদির কাছে পড়েছিলাম সে যদি খ্যাপা গুনিনের কিছু ঘটনা জানে আমাকে যেন বলে। আমি লিখব, আমি তো লিখতে ভালোবাসি, মানুষও পড়বে। তরুদি বলেছিলেন সে তার গ্রামের সবাই খ্যাপা গুনিনকে এক ডাকে চেনে। আমাকে অনেকগুলো গল্প বলেছিল। সব কটা গল্প আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি, কিন্তু কিছু কিছু গল্প আমার গায়ে যেন কাঁটা দিয়েছিল, মনের ওপর দাগ কেটেছিল। এমনই একটা ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। একবার তরুদির বোনঝি খুব দরকারে পড়ে গেছিল। সে খুব অসুবিধাতে ভুগছিল জমি জমা নিয়ে। খুব গরিব মানুষ ওরা। এক টুকরো জমি কিনেছিল কোনো রকমে, একটু মাথা গোঁজা ঠাঁই করবে বলে, কিন্তু সেই নিয়ে নানান গন্ডগোল অশান্তি। গন্ডগোলটা শুধু আইন সংক্রান্ত না, মনে হয়েছে জমির উপর কেউ যেন কিছু করে রেখেছে। রাতের বেলায় জমিতে কেউ কিছু করে রেখেছে। বেলপাতা এবং রক্তমাখা একটা আস্ত ফল আধখানা করে কাটা সেই জমিতে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার, তাই না? আবার একদিন গিয়ে দেখে একটা কাটা সাপের মাথা পড়ে আছে, তাতে সিঁদুর মাখানো। তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলল ব্যাপারটা ভালো না, এই সাধারণ ঘটনা না, জমি কেনা থেকে একটার পর একটা বিপদ যাচ্ছে, তাই তুমি খ্যাপা বাবার কাছে একবার যাও। এই নিয়ে সেই খ্যাপা বাবার কাছে গেছিল তারা। সেখানে একটা অদ্ভুত ঘটনা দেখে। সেই ঘটনায় আজকে আমি আপনাদের সঙ্গে ভাগ করছি। আচ্ছা, ক্ষমা করবেন, ওটা ভাইঝি ছিল না, ওটা বোনঝি হবে। বোনঝি সেখানে বসে আছে, অনেক লোকের মধ্যে ভিড়। দেখলো একজন মহিলা তার স্বামী একটা ছেলেকে নিয়ে এসেছেন। রোগা ফর্সা ছেলেটাকে দেখতে খারাপ না, বয়স প্রায় এই 24-25 বছর, কিন্তু ছেলেটাকে অদ্ভুত রকম ভাবভঙ্গি করছে, যেন একটা বউ মানুষ নাকি মেয়ে মানুষ। তার হাঁটা চলা, তাকানো, মুখ নিচু করা, নখ খাওয়া, চুল ঠিক করা, পুরোটাই একটা মেয়ে মেয়ে ভাব। কথা যে বলছে তা না, কিন্তু অমন সুস্থ সবল বেটা ছেলেকে এমন মেয়ে ছেলের মতো লাগতে পারে কেউ না দেখলে বিশ্বাস করবে না। শরীরের কোথাও কিন্তু কোনো মেয়েলি কিছু নেই। রোগা এক হারা চেহারা, তার ঠোঁটের ভাব ভঙ্গি, চোখ মুখে তাকানো, যেন মনে হবে একটা মেয়ে বসে আছে। তবে অবশ্য সেটা দেখে আমার বোনঝি কিছুই ভাবেনি। এমন তো অনেকেই থাকে, জন্মাতে গিয়ে সব গন্ডগোল, সেই জন্য আধা বেটা ছেলে আধা মেয়ে ছেলে হতেই পারে। কিন্তু এমন প্রকাশ্যে এখানে এনেছে দেখে খুব অবাক লাগলো। এদের দেখলে লোকে খ্যাপায়, অনেকে আবার ঘেন্না করে, বোঝে না ভগবান যাকে যেমন করেছে তার নিজের তো কিছু করার নেই। সব জায়গায় এখন লাইন, সে খ্যাপা বাবার কাছেও লাইনে পড়েছে তারা। আবার বোনঝির আগে ওরা, তার আগে একদল এসেছিল, তারাও বলেছে ভূতে পাওয়া রোগী নিয়ে এসেছে। একটা মেয়ে সেদিন নাকি খুব ঘুমায়, আর রাতে ঘুমালে ভীষণ ভয়ানক স্বপ্ন দেখে। ভয়ের স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে, খিদে নেই, কিছু হজম হয় না। খ্যাপা বাবা তার দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টে। তারপর বললেন, মেয়েকে ডাক্তার দেখা, কোনো ভূতে টুতে পায়নি, সবই কি ভূত প্রেতের দোষ? ওর দুর্বলতা আছে, ওর অসুখ আছে, সেসব সারা, এসবের চিকিৎসা আছে, কোনো ভয় নেই। এমন স্বপ্ন দেখে রাতে ঘুমোয় না, তাই দিনে ঘুমায়, আর ঘুমোয় না বলেই খাবার হজম হয় না। এ আমি পারবো না, এ ডাক্তারের কম্ম, ডাক্তার পারবে। মেয়েটির বাবা মা বোধ হয় একটু মনক্ষুণ্ণ হলেন। তারা ভেবেছিল মেয়েকে ভূতেই পেয়েছে, চিকিৎসা করায়নি, কবজ টবজ দিয়ে দিলে সেরে যাবে। কিছুই বলেনি তারা, কিন্তু খ্যাপা বাবা বুঝতে পেরে ধমকে উঠলেন, কেন? ভূতে পাওয়া রোগের খুব শখ না? বড্ড ভালো জিনিস কি? এই রোগের চিকিৎসা করালে এই মেয়ে এক্ষুনি সেরে যাবে। গুচ্ছির ঘন্টা, ছেলে পুলে নেবার বেলায় মনে থাকে না? বাচ্চাদের দেখাশোনা করতে পারিস না? বেরো এখান থেকে, বেরো এখান থেকে।
এইভাবে যা তা বলে তাদেরকে বার করে দিলেন। তারপর যাবে সেই ছেলেটি আর তার বাবা মা। আমার বোনজি বসে আছে, তারপরে আর আছে একটা দল, তারপর আর কেউ নেই। খ্যাপা বাবার সামনে ওরা এগিয়ে আসছে। তখনই অদ্ভুত ব্যাপারটা হলো, যখনই খ্যাপা বাবার সামনে তারা নিয়ে যেতে গেল, সেই ছেলেটি তখন আর কিছুতেই যাবে না। এমনিতে মেয়েদের মতো হাবভাব, কিন্তু এখন যেন গায়ে তার অসীম শক্তি। তার মা তাকে টেনে নিয়ে যেতে পারছে না, বাবা নিয়ে যেতে পারছে না। খ্যাপা বাবা এদিকেই তাকিয়ে আছে, ছেলেটা কিছুতেই আসবে না। খ্যাপা বাবা হাত তুলে নিষেধ করলেন, তারপর বললেন, তোরা আয়, ও থাক, ও বসে থাক ওখানে। এবার চোখে একটা মেয়েলি ভঙ্গি করে ছেলেটা যেন মেয়েলি কাঁধ ঝাঁকিয়ে খ্যাপা বাবার দিকে পেছন ফিরে বসলো, যেন ব্যাটা ছেলের মুখে মুখে এসে বসবে না। একটা পুরুষ মানুষের মতো দেখতে ছেলে কি করে যে এমন আচার আচরণ করে, সে না দেখলে না কেউ বিশ্বাস করতে পারবে না। খ্যাপা বাবা তার মা বাবাকে বললেন, কি হয়েছে বল। তার বাবা বলল, আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো, আমার এই একটাই ছেলে, আদরে মানুষ, পাশ করে পরীক্ষা দিয়ে এই সবে একটা চাকরি পেয়েছিল, কিন্তু হঠাৎই ওর এমন পরিবর্তন হয়েছে যে ওকে সমাজে বার করা যাচ্ছে না। সুস্থ সবল ছেলে বাবা, বিশ্বাস করুন, অন্য কিছু তো হবার নয়, কিন্তু ধীরে ধীরে প্রায় যেন মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। বাড়িতে কখনো কখনো একলা থাকলেই মায়ের কাপড় পরে বসে থাকে, বাড়ির বাইরে বেরোবে না। আগে খুব দাড়ি বের হতো, আজকাল দাড়ি গজাচ্ছে না। লোক সমাজে আত্মীয় সমাজে মুখ দেখাতে পারছি না। মেয়েলি ঢঙ্গে কথা বলছে, মেয়েদের মতো উলু দিচ্ছে। ঠাকুর ঘরে ঢুকে না ঠিকই, কিন্তু ওর মা ঠাকুর ঘরে পুজো করলেই ও বাইরে থেকে উলু দেয়। আমি যে কি অশান্তিতে পড়েছি, চাকরি তো করতে পারলই না। এমন চাকরি আজকালকার দিনে পাওয়া যায়? চাকরিটা তো ওর মেডিকেল টেস্ট করেই পেয়েছিল, ওর শরীরে কোনো গন্ডগোল নেই। মাসখানেক যাওয়ার পর হঠাৎ ওর এরকম পরিবর্তন দেখা দিয়েছে বাবা। খ্যাপা বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, পরিবর্তনের আগে ও কোথাও গেছিল কোনো জায়গায়, মানে কোনো মরা বাড়িতে, শ্মশানে বা কবরখানায়? কর্তা গিন্নি মুখ চাওয়াচাই করে বললেন, আমরা তো জানি না বাবা, অন্তত আমাদের বলে তো এমন কোনো জায়গায় যায়নি। ছেলেটা সেই যে পেছন ফিরে বসেছিল, সে অল্প অল্প দুলছিল, সে মোটে এদিকে ফিরল না। আমার বোনজি যখন শুনতে পাচ্ছে, তাহলে কথাবার্তা তো সেও শুনতে পাচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ করল না। খ্যাপা বাবার ভুরু কুচকে গেল। বললেন, ডাক্তার বুদ্ধি করেছিলে? একটু ইতস্তত করে তার বাবা বলল, হ্যাঁ, সরকারি ডাক্তার তো দেখাতেই হয়েছিল, সেখানে কোনো দোষ বেরোয়নি, তাই এবারে আমি আর অ্যালোপ্যাথি না করিয়ে হোমিওপ্যাথি করেছিলাম। ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছিলেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ডাক্তার দেখাতে যেতেও চায় না। মেয়েলিপোনা করলে কি হবে, একজন পুরুষ মানুষ তো, তাকে জোর করে টেনে হিঁচড়ে কি নিয়ে যাওয়া যায়? বেশি বাড়াবাড়ি করলে ঘরে দরজা দিয়ে বসে থাকে। লোকজন ডেকে যদি জোর করে নিয়ে আসা হয়, তাহলে তো লোকে পাগল মনে করবে, সেও তো আর এক জ্বালা। আমি খুব বিপদে পড়েছি বাবা, কিছু তো একটা হয়েছে, আপনি উদ্ধার করুন। তাহলে আজকে নিয়ে এলে কি করে? ভদ্রমহিলা বললেন, বাবা, এই কদিন আগে আমি এক কালীবাড়ি গেছিলাম, সেখানে গিয়ে ঠাকুরের কাছে কান্নাকাটি করে বলেছিলাম, তা সেখানকার পুরোহিত মশাই আমাকে মায়ের পায়ের ফুল দিয়েছিলেন, বলেছিলেন ছেলের বালিশের তলায় রাখতে। আমি বালিশের তলায় রেখেছিলাম, তা সে ফেলে দিয়েছে। আমি আবার লুকিয়ে বিছানার তলায় রেখেছি, তারপর থেকে ছেলে একটু শান্ত হয়েছে। আজকে ভুলিয়ে ভালিয়ে আনতে পেরেছি, কিন্তু দেখুন না কেমন লাগছে, বসে বসে গা মাথা দোলাচ্ছে যেন মেয়ে ছেলে। খ্যাপা বাবা অনেকক্ষণ কোনো কথা বললেন না, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। ছেলেটার পিঠের দিকে ছেলেটা তখনও এমন মাথা মুখ নাড়ছে যেন গান গাইছে, গানের তালে তালে যেন দুলছে। খ্যাপা বাবা ভরাট গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তুই কে? এই শুনছিস, তুই কে? তোকে জিজ্ঞাসা করছি। ছেলেটা তার গা দুলানি মাথা দুলানি থামিয়ে সোজা হয়ে বসলো। শুনতে পেয়েছে, ওকে বলছে, বোধহয় বুঝতে পেরেছে। এই ছেলে, এদিকে ফের। কিন্তু সে ফিরল না, তেমনই বসে রইল। খ্যাপা বাবা উঠে দাঁড়ালেন, ছেলেটি সোজা বসে থেকে অল্প অল্প দুলতে লাগলো। খ্যাপা বাবা দুপায়ে গিয়ে ডাকলেন, এই ছেলে, এদিকে ফের। ছেলেটা অমনি উল্টো মুখ করে বসে দোলার বেগ বাড়িয়ে দিল। বাড়ছে তো বাড়ছেই, আমার বঞ্জি গল্প করে যেন গায়ে কাঁটা দিয়ে উঠবে, কেমন অদ্ভুত দোলা দুলছে। খ্যাপা বাবা দুপায়ে এগিয়ে গেলেন,
এমন দোলা বাড়লো যে ছেলেটা সোজা পা ছড়িয়ে বসে আছে, আবার দুলতে দুলতে তার মাথাটা বুঝি হাঁটু ছুঁয়ে যাবে। এবার ছেলেটাকে ডাকতেই সে উল্টো হয়ে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে তড়াক করে জোড়া পায়ে লাফিয়ে ধাপি থেকে নিচে নামলো। উল্টো দিক থেকে সামনে কিন্তু ঘুরল না, পেছনে ফিরেই দাঁড়িয়ে আছে। তারপর পরিষ্কার মেয়েলি গলায় বলল, মরণ মরণ। সে কি বলবো, পুরো মেয়েলি গলা, সরু চড়া গলায় কথা বলছে। যেমন ঢং করে মেয়েরা কথা বলে ওরকম ঢং করে। চেহারার লোকেরা এরকম হয় কি করে? ছেলেটির মা তো ডুকরে কেঁদে উঠল। খ্যাপা বাবা চুপ করে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, বাড়িতে এমন করে কথা বলে? মা উত্তর দিল না। সঙ্গে সঙ্গে ওর বাবা বলল, না, ও সবসময় হেড়ে গলায় কথা বলতো, মোটা পুরুষালী গলা। বয়সের তুলনায় ওর গলা বরং ভারী ছিল। আজকাল বাড়িতেই মাঝে মাঝে কোনো সময় মেয়েলি স্বরে কাঁদে, সব সময় মেয়েলি ঢঙে কথা বলে, কিন্তু এমন মেয়েদের মতো গলা তো আগে বের হয়নি। খ্যাপা বাবা বললেন, ভালো চাস তো বল তুই কে, ঠিক করে বল। সঙ্গে সঙ্গে সে মেয়েদের মতো হেসে গড়িয়ে পড়ল। সে কি হাসি, ভয়ঙ্কর হাসি, টিটকিরির হাসি। যারা আমার বঞ্জির পেছনে বসেছিল তারা তড়াক করে লাফিয়ে পেছনে সরে গেল। আমার বঞ্জি বসেছিল, সে উঠে দাঁড়িয়ে পিছু হটল। আমার বঞ্জি এমনিতে খুব সাহসী, চলে যেতে পারল না। কি হয় দেখবে, দেখার জন্য তো আগ্রহ মানুষের থাকেই। খ্যাপা বাবা বললেন, ও থালে সহজে হবে না, ভালো কথায় কাজ হচ্ছে না, দাঁড়া দেখাচ্ছি। বলে খ্যাপা বাবা পেছন ফিরলেন তার গাছের তলায় আসবে বলে। ঠিক তখন জোড়া পায়ে ধপ করে লাফিয়ে সে সামনে ফিরল। তার মোর দাঁত মুখ খিচিয়ে মেয়েলি গলায় বলল, কি দেখাবি, কি দেখাবি রে, আয় দেখাবি আয়। চোখ একদম টকটকে লাল। একটু আগে যখন বসেছিল তখন তাকে দেখেছে, কিন্তু চোখ লাল তো ছিল না, লাল মানে জবা ফুলের মতো লাল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। খ্যাপা বাবা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিও ভয়ঙ্কর, এমন দৃষ্টি কোনো মানুষের হয় তো ভাবা যায় না। ধক ধক করে যেন বুকের মধ্যে কি জ্বলে উঠছে, চোখের মধ্যে থেকে যেন আগুনের আঁচ বেরোচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে, যেন টুনি বাল্ব জ্বলছে। নিশ্চুপ হয়ে গেল সেই ছেলেটা, অনেকক্ষণ ভাবে দাঁড়িয়ে আছে। চোখাচোখি অনেকক্ষণ থাকার পর একটা কেমন শব্দ করে ছেলেটার চোখ বন্ধ হলো। খ্যাপা বাবা কিন্তু স্থির চোখে তাকিয়ে রইলেন আর অনেকক্ষণ, সবাই নিস্পন্দ। আমার বঞ্জির পরে যারা বসেছিল তারা গরুর গাড়িতে উঠে চলে গেল, প্রচন্ড ভয় পেয়েছে। খ্যাপা বাবা আর পিছনে ফিরলেন না, ছেলেটার দিকে তাকিয়ে পিছু হটতে লাগলেন। তারপর সেই তার গাছের তলায় গিয়ে ধুনি জ্বালিয়ে রাখেন। সেখান থেকে এক মুঠো ছাই নিয়ে এগিয়ে এলেন। ছেলেটা তখনও চোখ মেলেনি। তিনি এগিয়ে গিয়ে মুঠো মুঠো ছাই ছুঁড়তে লাগলেন ছেলেটার গায়ে, আর কতকটা মাটিতেই ছড়িয়ে পড়ল, সামান্যই তার গায়ে লাগলো। তখন তিনি এগিয়ে গিয়ে জোরে জোরে ছুঁড়তে লাগলেন ছায়ের সাথে কিছু কাঠ কয়লার মতো জিনিস। সেগুলো এবার গিয়ে ছেলেটার গায়ে লাগলো। ছেলেটা হেঁচকি তোলার মতো শব্দ করছে। অনেকবার হেঁচকি তুলতে তুলতে দড়াম করে মাটিতে পড়ে গেল, মানুষের মতন না, যেন একটা লম্বা কাঠ পড়ে গেল। এবার খ্যাপা বাবা এগিয়ে এসে তার পিঠের ওপর ডান পা রেখে পুরো ছাই তার গায়ের মধ্যে ঢেলে দিল। ছেলেটার মা কাঁদছে, আর আমার বঞ্জি হাঁ করে দাঁড়িয়ে দেখছে। ছেলেটার দিকে সবাই তাকিয়ে আছে। ছেলেটার নিঃশ্বাস পড়ছে বলে মনে হচ্ছে না, অনেকক্ষণ যেন কোনো নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ নেই। তারপর আবার বিশাল সরু শিশের মতন শব্দ করে ছেলেটা নিঃশ্বাস নিল। তার মা মুখে আঁচল চাপা দিয়ে ঘুঙিয়ে ঘুঙিয়ে কাঁদছিল। এবার খুব শান্ত গলায় খ্যাপা বাবা বললেন, উঠে বস বাবা। ছেলেটা বসে ভ্যাবাচাকা খাওয়া চোখে তার দিকে তাকিয়ে রইল। অতটুকু সময়ের মধ্যে বোঝা গেল তার দৃষ্টির কোথাও একটা তফাৎ হয়েছে। আমার বঞ্জি বলল, কি আশ্চর্য মাসি, চোখ দুটো আর লাল নেই, একটা হালকা গোলাপি ঘোর ঘোর লাগা চোখ। অনেক সময় আমরা ঘুম থেকে উঠলে চোখ যেমন থাকে ওই রকম চোখ, স্বাভাবিক। খুব দুর্বল লাগছে ছেলেটাকে। খ্যাপা বাবা তার একটা হাত ধরলেন আর ছেলের বাবা ইশারা করলেন। ছেলের বাবা এসে ছেলের আর একটা হাত ধরল। বেশ গরম, গায়ে জ্বর আছে বলে মনে হচ্ছে, ছেলের বাবা তাই বলল। খ্যাপা বাবা বললেন, আমাকে সব জানাতে হবে। চুপ করে থেকে বললেন, তুমি জল খাবে? ছেলেটা ভাঙা ভাঙা গলায়, ছেলেদের মতন গলায় উত্তর দিল, খাবো। গলাটা পুরো ছেলেদের মতো, একটু ধরা ধরা,
কিন্তু ছেলের গলা। ঘটি করে 1 ঘটি জল দিলেন। খ্যাপা বাবা দেখলেন ছেলেটা ঢক ঢক করে জলটা খেলো, মুখটা মুছল। খুব দুর্বল লাগছে তাকে। খ্যাপা বাবা ছেলের মাকে ডেকে বললেন, তোমাদের গাড়ি আছে? মা বললেন, ওই হোতায় গাছতলায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, ভ্যান রিক্সা। তবে যাও, ছেলেকে ধরে ধরে রিক্সায় তোলো। তুমি ছেলে নিয়ে বসো আর তোমার কর্তাকে পাঠিয়ে দাও আমার কাছে, কথা আছে। তাই হলো। ছেলেটিকে ধরে ধরে তার মা বাবা নিয়ে গিয়ে ভ্যানে তুলল। মা ছেলেকে জড়িয়ে বসে রইল, জ্বর আছে সেই জন্য এত ক্লান্ত। মায়ের কাঁধে মাথা রাখলো ছেলে। লোকটি ফিরে এলো, এসে বলল, বাবা ঠিক হয়ে যাবে তো? এখন তো একদম সেরেছে মনে হলো। খ্যাপা বাবা চিন্তিত স্বরে বললেন, আমার কিন্তু তা মনে হচ্ছে না। এখন ঠিক আছে, কিন্তু ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে না। এ অনেক জটিল ব্যাপার, ভয়ানক ব্যাপার। ছেলেটা ভীত স্বরে বললেন, ছেলেটির বাবা, তবে কি করতে হবে বাবা? খ্যাপা বাবা বললেন, প্রথমে আমায় জানাতে হবে কেন, কি হয়েছে, কে করেছে, কি ভর করেছে ওর মধ্যে, আর শুধু শুধু ভর করছে কেন? ছোট থেকে কি ছেলের রাস হালকা, প্রায় দিনই কি হাওয়া বাতাস লাগতো? ভদ্রলোক একটু মনে করে বললেন, না বাবা, তেমন তো কোনোদিন কোনো কিছু বুঝিনি। একবার ছোটবেলায় পড়ে গিয়ে হাত ভেঙেছিল, এছাড়া সেরকম কোনো রোগ ভোগ ওর কোনোদিনই হয়নি। খেয়ে মাঝে মাঝে পেট নেমেছে, এর বেশি কিছু না। খ্যাপা বাবা বললেন, তবে সেই ছেলেকে এমনভাবে ধরলো কেন? হ্যাঁ, তোমার ছেলের মধ্যে অশুভ আত্মাই ভর করেছে। এটা তো টুকটাক কিছু না, অন্য কোনো রোগও নয়। আমাকে দেখতে হবে কে ভর করেছে, কেন ভর করেছে। কারণটা না জানলে তো আমি ছাড়াতে পারবো না। এখন সাবধানে রেখো, পরের শনিবার আবার এসো ছেলেকে নিয়ে। তারপর বললেন, দাঁড়াও একটু, যেদিন নিয়ে আসবে তার আগের রাতের দিন এই জিনিসটা ছেলের বালিশের নিচে রাখবে। তাহলে ছেলে যে আসবে না বলে অশান্তি করবে সেটা আর করতে পারবে না। যদি অশান্তি করেও তাহলে জোয়ান লোক নিয়ে ধরে বেঁধে নিয়ে আসবো, তখন দেখব কি করা যায়। লোকটা মাথা নেড়ে ভ্যানের দিকে এগিয়ে গেল। ভদ্রলোক উঠে ছেলের আর এক পাশে বসে ছেলেকে শক্ত করে ধরল। ওদের ভ্যান চলে যাচ্ছে। খ্যাপা বাবা কিন্তু দাঁড়িয়ে ওদিকে তাকিয়েই আছেন। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মোটা বেকার আগে অবধি ছেলেটা ঘাড় ঘোরালো। বললে বিশ্বাস যাবে না, চোখটা সেই টকটকে লাল, ঠোঁটে একটা ভয়ানক হাসি। খ্যাপা বাবা মুখ থেকে একটা খারাপ গালাগালি ফুটে উঠল। বললেন, জানতাম এখান থেকে গেলেই আবার আসবে, ও খুব ভয়ানক। তরুদি বললেন, এরপরে আমার ভাইজির ডাক পড়েছিল। আমার ভাইজিকে উনি ডেকে বললেন, জমিটা ভুতুরে নয়, জমিতে কেউ কিছু টুকটাক করে রেখেছে, তাকে সেটা বসে জানতে হবে। তিনি দেখে পরের শনিবার বলবেন যে এর প্রতিকার কি হবে। ভয় পেতে বারণ করলেন। প্রতিকার একটা করা যাবে। পরের শনিবার আমার বোনজি যখন গেল, আমার বোনজি গিয়ে যখন পড়েছে ঠিক তখনই দেখে ভ্যানের থেকে সেই এসেছে তারা। আরও 2 জন লোকের মধ্যে একজন একটু বয়স্ক, আরেকজনের খুব স্বাস্থ্য ভালো, জোয়ান ছেলে। ছেলেটার ঘুম ঘুম ভাব আছে, কিন্তু এত গায়ে জোর, সে গ্যাট হয়ে বসে আছে। তাকে গাড়ি থেকে নামানো যাচ্ছে না, অথচ সে বাধা দিচ্ছে না, চেপে বসে আছে চোখ বন্ধ করে। দিনের বেলা দেখলেও না গা ছমছম করে। কোনো রকমে জোয়ান 2 জন লোক তাকে টেনে হিঁচড়ে নামালো। খ্যাপা বাবা যেন তৈরি ছিলেন। সামনের একটা আসন থেকে তার চারপাশে একটা মরা পোড়ানোর কাঠ দিয়ে গন্ডি কেটে বললেন, এইখানে বসিয়ে দাও। সামনে ছেলেটাকে নিয়ে আসা হলো। সোজা দাঁড়িয়ে আছে, তাকে ঠেলে বসিয়ে কোনো রকমে বসানো যাচ্ছে না। হাঁটু মুড়লে তবে তো বসবে। ছেলের বাপ ও 2 জন লোক মিলে কিছুতেই তাকে বসাতে পারছে না। গুণী বাবা এগিয়ে এলেন, তাদেরকে বললেন, জোর করে এই মাটিতে শুয়ে দাও। মাথা পা কোমর ধরে 3 জনকে ওকে মাটিতে শুয়ে দিতে পারলো। যেই শুয়ে দিল, তড়াক করে অবিশ্বাস্য তাড়াতাড়ি উঠে বসলো। কটমট করে তাকালো খ্যাপা বাবার দিকে। খ্যাপা বাবা ওর চোখের দিকে তাকালেন। কি জলজলে দৃষ্টি! সঙ্গে সঙ্গে সে চোখ বুজে নিল, কিন্তু সে সেখান থেকে আর নড়তে পারছে না। আমি ভেবেছিলাম বুঝি উঠে পালাবে, কিন্তু না, কোথাও পালালো না, সেখানেই চোখ বুজে কাঠ হয়ে বসে রইল। খ্যাপা বাবা বললেন, চোখ খোল, আমার দিকে তাকাও। ছেলেটা অদ্ভুতভাবে দুলতে শুরু করলো। দোলা দেখে আবার বুকের মধ্যে ধক ধক করছে আমার। সেবারে কথা মনে পড়ে গেল। সেই দোলা বাড়তে বাড়তে আগের মতো অদ্ভুতভাবে দুলতে লাগলো। তারপর থামলো। এবার মেজের সঙ্গে আটকে বসে আছে, কিন্তু শরীরটা যেন গোল হয়ে ঘুরছে। মানে
মানে মানুষটা স্থির বসে শুধু কোমর থেকে ঊর্ধ্বাঙ্গ গোল হয়ে ঘুরতে লাগলো। ভয়ানক লাগছে দেখতে। একই জায়গায় বসে আছে কিন্তু শরীরের ওপর শুধু ঘুরছে, মাথাটা কেমন অদ্ভুতভাবে ঝাঁকাচ্ছে, অদ্ভুতভাবে শ্বাস পড়ছে। এক ভয়ানক আতঙ্কজনক ব্যাপার। মুখে বললে এরকম আর সেখানে দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। খ্যাপা বাবা এবার গম্ভীর স্বরে বলতে লাগলেন, তুই কে আমি জেনে গেছি, কিন্তু নিজে চলে মরছিস, কষ্ট পেয়েছিস, এখন শুধু শুধু এই ছেলেটার ওপর ভর করছিস কেন? ছেড়ে দে, তুই আর এই জগতে নেই, যেখানে গেছিস সেখানে যা। কেন ওকে মিথ্যে মিথ্যে ভর করছিস? কি হবে ওর ওপর ভর করে? প্রশ্নটা করতেই সেই ছেলেটা স্থির হয়ে বসলো। হঠাৎই খ্যাপা বাবা নরম সুরে বললেন, আমি জানি তোর ওপর অন্যায় হয়েছে, তোর কষ্ট হয়েছে, কিন্তু ওটা তোর নিয়তি ছিল। যে অন্যায় করেছে সে তার শাস্তি পাবে। তুইও তো অন্যায় করেছিলিস, ছেড়ে দে, এমন করিসনি। চোখটা খুলে দিল ছেলেটা। সঙ্গে সঙ্গে সেই লাল টকটকে জবা ফুলের মতো চোখ, আর কি মারাত্মক সেই দৃষ্টি। সম্পূর্ণ মেয়েলি গলায় বলতে শুরু করলো, আমি পাপ করেছি? কি তীক্ষ্ণ গলা, প্রত্যেকটা কথা স্পষ্ট করে সে বলছে। আমি পাপ করেছি? আমাকে জবরদস্তি মেরে ফেললো, আমায় খুন করেছে, আমি ছাড়বো কেন? আমায় তো বলেছিল তুই আর আমি একই আত্মা, কাজেই তোর আমার শরীর আলাদা না। দুটো মন যখন এক, তখন দুটো শরীর এক হয়ে গেলে পাপ লাগবে না। এখন তো দুটো শরীর এক হয়ে গেছে, দুটো মনও এক হয়ে গেছে। আমি যাব না, ওর শরীরেই থাকবো, কোনো দিন যাব না এখান থেকে। ছেলের বাবার চোখ বড় বড় হয়ে গেছে, আর ছেলের মা বিড়বিড় করে বলছে, সর্বনাশী, আমার ছেলেটাকে খেয়ে ফেললো, নষ্ট মেয়ে মানুষ একেবারে। এই বলে সে গুনগুন করে কাঁদছে। অমনি ছেলেটা তার মায়ের দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে আঙুল তুলে বলল, এই, আমাকে কেন বলছিস শয়তানি? আমি শয়তান? আমি শয়তান? তুই শয়তানি নোস? তুই জানতিস না তোর ছেলের পীড়িতের কথা? তখন কিছু বলিসটি কেন? হারামজাদি, যেই তোর বর বলল যে বড় লোকের বড় ঘরের মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে, কোনো ছোট জাতের ভিখিরি ঘরের ছেলের বিয়ে দেবে না, অমনি বিগড়ে গেলি। তখনই বারণ করিসনি কেন? তখন পিঠে পুলি করে পাঠিয়েছিলিস কেন? আমি ব্লাউজ সেলাই করে পটিয়েছিলাম, নিয়েছিলিস কেন? শয়তানি, তোকে যে গলা টিপে মেরে ফেলে দিইনি এই তোর অনেক ভাগ্য। তুই তো থাক তোর বরকে নিয়ে, তোর ছেলে রইল, কিন্তু আমিও থাকবো, যাব না। তোর ছেলে শুধুমাত্র আমার। সে কি ভয়ানক বলা, না শুনলে কেউ বিশ্বাস করবে না। ছেলের মা থরথর করে কাঁপছে। ছেলের বাপ জল জ্যান্ত বউয়ের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। জ্বলন্ত চোখে তাকানোর মানে বুঝতে পারছেন? যেন জীবন্ত মানুষকেই মৃত আত্মা মনে হচ্ছে, তারা এমন জ্বলন্ত চোখ। ছেলের বাবার যেন মনে হচ্ছে এক্ষুনি তীব্র রাগে ফেটে পড়বেন তিনি। খ্যাপা বাবার তখন সামনে একটা যজ্ঞকুণ্ডর মতো করা আছে, তাতে অনেক বলি কিছু কাঠ পড়ে আছে। তিনি শান্ত গলায় বললেন, তা বললে তো হবে না, একটা জায়গায় থাকতে হয়। এই পৃথিবী থেকে যখন চলে গেছিস তখন তোকে তো যেতে হবে, ইচ্ছা না থাকলেও যেতে হবে। একসাথে দু জগতে থাকা যায় না। প্রায় যেন তেড়ে এলো ছেলেটা। জ্যান্ত আর মরার প্রেম হয় না, যাব না। আমায় অনেক অন্যায় সহ্য করতে হয়েছে, আর করব না। এ শাস্তি পেতেই হবে, হ্যাঁ শাস্তি পেতেই হবে। জ্যান্তর সাথে মরার মিল হয় না, তবে ওকেও মেরে ফেলবো। ধমকে উঠলেন খ্যাপা বাবা। বললেন, এত বড় অন্যায় শাস্তি না পেলে হয়? কিন্তু তা বলে শাস্তি দেবার মালিক তো তুই নোস। চিৎকার করে সে বলল, এই পাপীটাকে আমি ছাড়বো না। এবার খ্যাপা বাবা খেপে গেলেন। মুখ খারাপ করে বললেন, ওরে আমার পুণ্যবতী, ওরে আমার সতী, আই বুড়ো মেয়ে, তোর লজ্জা করেনি নষ্টামি করতে? কালচে মুখ বেগুনি হয়ে গেল। রাগের চোটে তিনি বললেন, তারপর যত ভাষায় খারাপ কথা বললেন সেগুলো লেখা সম্ভব না। দুপক্ষের মধ্যে গালিগালাজ চলছে, ছেলেটাও থামবার প্রার্থনা। ক্যাকক্যাকে গলায়, সরু মেইলি গলায় বলছে, ওই তো বলেছিল আমরা একই মন। ওর দু চোখে আমার বাস, আমার ছবি। চোখ বুঝলেও আমার দেখে, চোখ খুলে থাকলেও আমাকে দেখে। এক আত্মা, একই প্রাণ, আমাদের একই শরীর, আমরা মিলেমিশে যাব দুজনে। বীভৎস হাসি হেসে উঠল।
হাসি যেন অমন ভয়ানক হয় তা তরুদীর বঞ্জি কখনো শোনেনি। কেঁপে উঠল সে, ভয়ে পিছিয়ে গেল অনেক দূরে। সে বলেছে, তাই আমি মিশে গেছি, এক আত্মা এক হয়ে গেছি। এই শরীরটা আমারও, আমার শরীর নেই তো কি হয়েছে, ওর শরীরের মধ্যেই আমি থাকবো। তারপর মেয়েলি বিকৃত গলায় কাঁদতে লাগলো, কর্তাও কত স্বপ্ন, বিয়ে করবে। তারপর বলল, ফেসে গেলাম। যেই আমার গর্ভে সন্তান এলো তখনই ওর ভোল বদলে গেল। তখনই বলল, বাবা তো এইসব নিয়ে বিয়ে মেনে নেবে না, বিয়ে করলে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। আমি তো একই ছেলে, বিয়ে করব ঠিকই, তবে তুমি যদি পরিষ্কার হয়ে যাও তবে। আমার বন্ধু তোমার সম্বন্ধ নিয়ে আসবে, তার নিজের বোন বলে। আমি সেখানে বিয়ে দেবে আমাদের, এই বলে দিলাম। তার কথা আমাকে মানতেই হলো। কি এনে আমায় খাওয়ালো গো, ওলে বাবারে, কি কষ্ট। বলতে বলতে কাঁদতে লাগলো। সে কি কান্না! ভয়, কান্না, দুঃখ যেন যন্ত্রণায় সে পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে ঘটল সেই ভয়ানক কাণ্ড। ছেলেটা হঠাৎ মাটিতে গড়াগড়ি দিতে লাগলো, গোল গোল হয়ে গড়াতে গড়াতে একদিকে যাচ্ছে, আবার গড়াতে গড়াতে আর একদিকে আসছে। অনেকটা পথ গাছের তলা থেকে সেই ঢিবি অবধি আর বিভৎস যন্ত্রণায় চিৎকার করছে। এবার গলাটা বেটা ছেলেদের মতো, একবার মেয়েদের গলায় চিৎকার করছে, একবার বেটা ছেলের গলায় কাঁদছে। একই গলায় দুরকম চিৎকার জীবনে দেখিনি। কি যন্ত্রণা, কি ভয়ানক তার শব্দ। ছেলেদের গলায় যে চিৎকার করছে তাতে ভয়ের, ব্যথার। খোলা মাঠ, উঁচু নিচু, এখান ওখান খোঁচার ডাল বেরিয়ে আছে, পাথরের টুকরো, তার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে তার শরীরটা। কত জায়গায় ছেড়ে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। ছেলের মা ছুটে আসতে গেল, নাড়ির টান তো সহ্য করতে পারছে না। ছেলে মাটিতে উপুর হয়ে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু ঠিক খেয়াল আছে যে মা ছুটে আসছে। খেপা বাবা সঙ্গে সঙ্গে তীব্র চিৎকার করে বললেন, যা যা, এখানে আসছিস না, একদম নড়বি না, সরে যা, এই জায়গায় কেউ ঢুকবে না, চৌহুদ্দির মধ্যে কেউ ঢুকবে না, এখানে এলে কিন্তু বিপদ, আমি কাউকে বাঁচাতে পারবো না। একে যা করছিস তার ফল তো ভোগ করতেই হবে, তার মধ্যে আবার হুজ্জু তো বাড়বে না। কিন্তু ততক্ষণে ছেলের মা ছেলে অনেক কাছাকাছি এসে গেছে, তাও হাতের নাগালের মধ্যে নেই। অমন কি অদ্ভুত ভয়ানক কাণ্ড! অমন গড়াতে গড়াতে সে আচমকা শটান দাঁড়িয়ে পড়ল। একদম সোজা হয়ে শুয়ে থাকা থেকে সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়ানো, এ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তারপর ছুটে গেল তার মায়ের দিকে। সঙ্গে সঙ্গে খেপা বাবা মুঠোর মধ্যে রাখা দানা দানা জিনিস ছুঁড়ল তার গায়ে। সে আবার সজোরে মাটির ওপর উপুর হয়ে পড়ল। আর সেই বউটার, মানে তার মায়ের পা ধরে মারল এক টান। আর তার সাথে সাথে মুখে খুব খারাপ খারাপ কথা। ছেলেটা পা ধরে এমন হ্যাঁচকা টান দিল যে দড়াম করে মাটিতে পড়ে গেল। রীতিমতো খট করে একটা শব্দ হলো। আর্তচিৎকার করে উঠল বউটা। সে কি ভয়ানক হুলুস তুলুস অবস্থা। ছেলের বাবা চেঁচিয়ে উঠলেন, কি সর্বনাশ হলো গো! খ্যাপা বাবা প্রচণ্ড রেগে বললেন, বলেছিলাম, ঢুকতে বারণ করেছিলাম, বলেছিলাম জায়গা ছেড়ে কেউ নড়বে না, থাকো এখন কোমর ভেঙে। ছেলেটার মা ছটফট করছে যন্ত্রণায়, উঠার নড়ার ক্ষমতা নেই, থাকলে বোধহয় ওই অবস্থায় হামা টেনে হলেও পালাতো। খ্যাপা বাবা রাগ রাগ করে তাকিয়ে বললেন, বউটার নড়া ধরে হ্যাঁচড়া দিয়ে তাকে একটু টেনে সরিয়ে নিয়ে যাও, না হলে এ মেরে দেবে। তাই করলো সবাই। ছেলের হাতে মায়ের খুন হতো, ভূতের হাতে তো হতো, কেউ কি বিশ্বাস করতো? এবার ছেলেটার মার বোধহয় কোমরের হাড় ভেঙে গেছে, সে তো কোনোভাবেই উঠতে পারছে না। তার বর টেনে নিয়ে গেলেও সে গোঙানির শব্দ, যন্ত্রণায় ছটফট করছে। যন্ত্রণায় মনে হয় অজ্ঞান হয়ে যাবে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হাড় ভাঙা কি মুখের কথা, তা আবার কোমরের হাড়। খট করে একটা শব্দ হয়েছে, নির্ঘাত হাড়টা জোরে ভেঙেছে। কিন্তু হাসপাতালে নিয়ে যাবে কি করে ছেলেকে ফেলে? এখান থেকে তো বেরোতে পারছে না। সঙ্গে দিয়ে দুজন লোক এসেছিল, তারাও একজন চলে গেছে, মানে তাকে দেখা গেল না। খ্যাপা বাবা বিরক্ত হয়ে কুচকে তাকিয়ে বলে, ধ্যাত, এভাবে কাজ করা যায় না, এ কি ছেলে খেলা? এসব কাজ করতে গেলে মনঃসংযোগ করতে হয়, মন ঘুরে গেলে আর কোনো কাজ হবে না। মনের সাথে মনের লড়াই, এ আপদকে এখান থেকে নিয়ে যেতে হবে। আর একজন যে রোগা মতো জোয়ান ছেলে ছিল ওদের সাথে, তাকে বললেন, এই যা, টেনে হিচড়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যা, না হলে এখান থেকে মরণের চিৎকার করবে। ওর কপালে এখন অনেক ভোগান্তি আছে। ছেলের বাপ তো যেতে পারছে না ছেলেকে ফেলে। রোগা ছেলেটাকে দেখে মনে হলো সে এক দণ্ড এখানে থাকতে রাজি নয়। সে তরবর করে নেমে এলো, কিন্তু তাকে একলা টেনে নিয়ে যাওয়া অসুবিধা। সে ভ্যানওয়ালার দিকে তাকাতে ভ্যানওয়ালা এগিয়ে এলো,
দুজনে ধরাধরি করলে সে ভদ্রমহিলাকে ভ্যানে তুলল। সেও ভয় পেয়েছে, সেও বেটা পালাতে পারলে বাঁচে। ছেলেটার মা সত্যি মরণের চিৎকার করছে। একটা হাড় ভেঙেছে নাকি কটা ভগবান জানে। ছেলের বাবা একবার ছেলের দিকে তাকায়, একবার বউয়ের দিকে তাকায়, কিন্তু সেখান থেকে উঠতে পারছে না। ভ্যান যেই চলে গেল, খ্যাপা বাবা খানিকক্ষণ চুপ করে চোখ বন্ধ করে বসে রইলেন। সেই ভুতুড়ে ছেলে এতক্ষণ হাসি হাসি মুখে তাকিয়েছিল খ্যাপা বাবার দিকে, যেন মজা দেখছে। সেই ভ্যান চলে গেল, সে ওয়াক থুক করে একদলা থুতু ছুড়ল সেই পথের দিকে তাকিয়ে। দু চোখে খুব রাগ। খ্যাপা বাবা এবার চোখ মেলে বললেন, অনেক হয়েছে, দেখ আমি শেষবারের মতো বলছি, একে ছেড়ে দে। আমার এখানে যখন এসে পড়েছে, একে তো তোকে ছাড়তেই হবে। শাস্তি যা হবার হবে, ওর হবে শাস্তি। কিন্তু একটা জ্যান্ত মানুষের ঘাড়ে একটা মরা চেপে থাকতে পারে না। এটা কোনো দুনিয়ার নিয়ম না, এপারের দুনিয়ারও নিয়ম না, ওপারেরও না। যে যে জগতের লোক তাকে সেখানে থাকতে হবে। এ দুনিয়ার লোক সশরীরে থাকতে পারে, আর ওই দুনিয়ার লোক সশরীরে থাকতে পারে না, সেখানে আত্মা হয়ে থাকতে হয়। এখানে দেহ ছাড়া অপরের শরীরে থাকতে পারে না। সে বলল, আমি যাব না। তখন খ্যাপা বাবা অদ্ভুত শব্দ করলেন, গলা থেকে দুহাত আকাশের দিকে তুলে বললেন, আমার কোনো দোষ নেই, আমি কারোর ক্ষতি করতে চাইনি, কিন্তু কেউ যদি অন্যায় করে তাকে তো শাস্তি পেতেই হবে, সে মানুষই হোক বা অতৃপ্ত আত্মা। তিনি উঠলেন, তারপর অনেকটা জায়গা অবধি মাটিতে একটা লোহার খন্তা মতো জিনিস দিয়ে খুঁড়ে খুঁড়ে ডিপ করে দাগের মতো কাটলেন, মানে মাটিটা কেটে সেই জায়গাটুকু আলাদা করে চিহ্ন করে ফেললেন। খানিকটা জায়গা ঘেরা হয়ে গেল। তিনি আঙুল তুলে বললেন, কেউ এর বাইরে বেরোবে না, এক পা বেরোবে না, বেরোলেই মরবে। বাঁচাবার সামর্থ্য কিন্তু আমাদের নেই। তরুদির বঞ্জির অসীম সাহস, সে কোনো মতে সেখান থেকে বেরোলো না। আর ছেলের বাবার তো বেরোবার উপায় নেই। ছেলেটা এতক্ষণ লাল চোখে তাকিয়েছিল, এবার খিক খিক করে শব্দে হাসতে লাগলো, ব্যঙ্গের হাসি। দেখলেই মনে হয় মজা দেখছে, কিংবা পাগলাটে হাসি। অনেক সময় পাগলরাও ভাবে হাসে। এবার একটা ঝুড়ির মধ্যে এক মুঠো কিসব গুঁড়ো বার করে গর্তের মধ্যে দিতে লাগলেন। আর জায়গাটার কথা বলি, যে গাছের তলায় বাবা বসেন তার একদিকে শ্মশান, অন্যদিকে ঝোপ জঙ্গল, অনেকটা দূরে চাষের ক্ষেত, সামনাসামনি রাস্তা যেখান দিয়ে লোকজন আসে, যাত্রীরা আসে, আর পেছন থেকে একটা খাল। সেই খালকে ছোট নদী বলা হয়, কিন্তু আসলে সেটা খালই। সেখানে মরা পুড়িয়ে যাবার সময় সব চান টান করে, সেখানে লোকের নাভিও ভাসায়। এই খালের সঙ্গে নাকি গঙ্গার যোগ আছে, তাই জন্য ওখানে ভাসালে গঙ্গাতে ভাসানো বলেই সবাই ধরে নেয়। খ্যাপা বাবা সমস্ত দিক থেকে গুঁড়ো গুঁড়ো সেই দাগের মধ্যে ছড়াচ্ছেন আর বিড়বিড় করে মন্ত্র পড়ছেন। কি মন্ত্র বলছেন বোঝা যাচ্ছে না, মন তো খটমটে বাংলা ভাষায়। শুধু খালের দিকটাতে খানিকটা জায়গা ফাঁকা রেখেছেন, মানে সেই জায়গাটা চারদিকে ঘেরা, শুধু খালের দিকেই খানিকটা জায়গা খোলা আছে। এখানে তিনি কোনো গুঁড়ো টুড়ো কিছুই ছড়ালেন না, ফিক ফিক করে হাসতে হাসতে আগুন রাঙা চোখে তাকিয়েছিলেন। খ্যাপা বাবার দিকে সেই দিকেই ছেলেটা তাকিয়েছে। এবার হাসি ক্রমশ মুছে যাচ্ছে মুখ থেকে, চোখ থেকে যেন আগুনের মতো রাগ ঝরছে। খ্যাপা বাবা সোজা হয়ে দাঁড়িয়ে একটা জ্বলন্ত কাঠ হাতে নিয়েই সে খোলা জায়গায় দেখিয়ে বললেন, একদম বেরো এখান থেকে, এক্ষুনি বেরো, নইলে কপালে দুর্গতি আছে। এবার ছেলেটা বসে বসে আবার দুলতে শুরু করলো, চোখে আগুনের মতো করেই তাকিয়ে আছে খ্যাপা বাবার দিকে। মুখটা হাঁ হয়ে গেছে, আর একটা কেমন জন্তুর মতো গর্জন বেরোচ্ছে গলা থেকে। তিনি বললেন, ঠিক সেই মুহূর্তে আমার বঞ্জির মনে হয়েছিল ওখানে থাকবে না, পালিয়ে যাবে, কিন্তু খ্যাপা বাবার কথা মনে আছে, পালালেই বিপদ। এখন যাই হোক, এখানে আমাকে বসে থাকতেই হবে। মানুষ যে এত দ্রুত কথা বলতে পারে তাও জানা ছিল না। খ্যাপা বাবা কি যে মন্তর বলছে বোঝা যাচ্ছে না। মন্তর এত জোরে বলছেন যে আর কিছু কথা বলছেন নাকি কি বলছেন, কিন্তু তাদের একটা ছন্দ আছে। আর ক্রমশ এক পা করে এগিয়ে আসছেন ছেলেটার দিকে, হাতে জ্বলন্ত কাঠ, ক্রমাগত চোখ দিয়ে বেরিয়ে যাবার ইশারা করছেন। যেটুকু জায়গা খালের দিকে ফাঁকা রেখেছেন সেই দিকে নির্দেশ করছেন। সেই সময় ছেলেটা যেন ছটফট করে উঠল, জন্তুর মতো গর্জন করতে লাগলো, ঠিক একটা হিংস্র কুকুরের মতো। চার হাতে পায়ে ছেলেটা তেড়ে গেল খ্যাপা বাবার দিকে। খ্যাপা বাবা এক মুঠো কি যেন ছুঁড়ে মারলেন তার দিকে। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে পেছনের দিকে সে হাঁটলো, কিন্তু গলা দিয়ে গর্জন বেরোনো বন্ধ হলো না। দেখলে মনে হবে একটা পাগলা কুকুরের মতো ওই রকম চার হাত পায়ে কেউ হাঁটছে।
চোখটা জ্বলছে, জিভটা বাইরে বেরিয়ে ঝুলছে। মানুষ যে এমন হয় কেউ বিশ্বাস করবে না। খ্যাপা বাবা আরও 2 পা এগিয়ে আসতেই সে এক অদ্ভুত কাণ্ড করলো, ঠিক একটা জন্তুর মতো, মানে একটা হিংস্র কুকুরের মতো খ্যাপা বাবার গলা লক্ষ্য করে লাফালাফি শুরু করলো। বোধহয় খ্যাপা বাবাকে হাঁ করে কামড়ে দিতে গেল। সঙ্গে সঙ্গে জ্বলন্ত কাঠটা এগিয়ে গেলেন খ্যাপা বাবা। কুকুরের মতো সেই দাঁতেই কামড়ে নিল জ্বলন্ত কাঠটা। মুখটা লাল হয়ে আছে, সেটা মট করে শব্দ হয়ে ভেঙে গেল। ভাবা যায় একটা মানুষের দাঁতের চাপে একটা কাঠ যত সরু হোক না কেন ভেঙে আধখানা হয়ে যায়। তবে সেও মাটিতে পড়ে গেল। মৃগী রুগীর মতো হাত পা খিঁচতে লাগলো। এবার ছেলের বাবা পর্যন্ত কেঁদে উঠলেন। ভয়ে আমার বঞ্চি পর্যন্ত আঁতকে উঠল, চিৎকার করে উঠল। ছেলেটা থরথর করে তার হাত পা কাঁপছে। খ্যাপা বাবার কোনো দিকে চোখ নেই, এক দৃষ্টে সেই ছেলেটার চোখের দিকে তাকিয়ে আছেন। এবার একটা ঘোড়া নিয়ে হুড় হুড় করে তার মাথায় জল ঢালতে লাগলেন। মন্ত্র পড়া আরও বেড়ে গেছে। এত তাড়াতাড়ি মন্ত্র বলছেন ভাবা যাচ্ছে না। সে হলদে মতো জলটা তাকে যেন চান করিয়ে দিচ্ছে। খানিকটা গোঁ গোঁ করে নিস্তেজ হয়ে গেল। মাঝে মাঝে হাত পা খেঁচাখেচি করছে, হাত পা ছড়িয়ে মেঝেতে চিত হয়ে শুয়ে আছে। বাবা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর পা দিয়ে ছেলেটার গায়ে নাড়া দিলেন। ছেলেটা নিস্তেজ হয়ে শুয়ে আছে, কিন্তু মন্ত্রটা আরও জোরে বলছেন, আরও দ্রুত বলছেন। তিনি আস্তে আস্তে করে নিচু হলেন। হাতে একটা কুমুন্ডুর মতো, তাতে বোধহয় কিছু আছে, জল জাতীয় কিছু। আর একটু নিচু হতেই ছেলেটার চোখ মেলালো। সঙ্গে সঙ্গে খ্যাপা বাবা লম্বা দাড়ি ধরে জোরে টান দিল। ততক্ষণে তো তরুদীর বঞ্জি আর ছেলের বাবা একসাথে চিৎকার করে উঠেছে আতঙ্কে। ছেলেটার চোখের মধ্যে কোনো মনি নেই, শুধু সাদা জায়গা, সেটাও আবার সাদা নয়, লাল হয়ে গেছে। একটা খোলা চোখ, তার মধ্যে মনি নেই, শুধু লাল হয়ে থাকা 2টো গর্ত। কি ভয়ানক দৃশ্য, চোখে দেখা যাচ্ছে না। প্রাণপণে খ্যাপা বাবা দাড়ি ধরে টানছে। তাতেই বোধহয় খ্যাপা বাবার সুযোগ হলো। আর এক হাতে চুলের মুঠি ধরে কুমুন্ডুল থেকে আর একটা জিনিস কি যেন তার গায়ে ঠেলে দিল। এবার সে পরিত্রাহী চিৎকার করতে লাগলো। মেয়েলি গলায় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে করে চিৎকার করছে। তার হাতের মুঠো আলগা হয়ে গেছে, দাড়ি ছেড়ে দিয়েছে, ছটফট করছে। খ্যাপা বাবা হিড় হিড় করে তার চুলের মুঠি টানতে টানতে বললেন, কিরে, যাবি কি যাবি না? এখনো শিক্ষা হয়নি, পুরোপুরি যাবি না পুরোপুরি যাবি না? নইলে এখানে ঢুকতে পারবি না, আর সেখানেও যেতে পারবি না। তোর মুক্তি হবে না, অনেকবার বলেছিলাম বেরো এখান থেকে, এখনো সুযোগ আছে, যা চলে যা, নিজের জায়গায় ফিরে যা, নইলে মাঝপথে সারা জীবন ঝুলে থাকবি। তোর মুক্তি হবে না। তুই ওকে ছেড়ে যা, আমি কথা দিলাম তোর কাজ আমি করব। তুই শান্তি পাবি, তোকে খুন করেনিও। এত দেরিতে ওষুধ খেয়েছিলি যে তুই সহ্য করতে পারিসনি, ওই ওষুধই তোকে মেরে দিল। বাপের ভয়ে সে কাজ করেছিল, তোকে মারতে না। সে এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে খাচ্ছে। এবার খ্যাপা বাবা তাকে চুল ধরে নিয়ে গিয়ে সারা জায়গাটায় চারদিকে ঘিরে রেখেছিল, তার পাশে ঘুরল। ঠিক খালের দিকে যে জায়গাটা ফাঁকা ছিল, সেই জায়গায় আসার সঙ্গে সঙ্গে ছেলেটা যেন খ্যাপা বাবার হাতের মধ্যে থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলো। তারপর ছুটতে লাগলো সেই খোলা জায়গায়। তার পেছনে ছুটলেন খ্যাপা বাবা। আছাড় খেয়ে পড়ল সে, আর কান্নাটা একটা ব্যাটা ছেলে গলার হয়ে গেল। মেইলি গলায় কথা আর বলছে না, ছেলেদের গলায় বলছে, ওরে বাবা আমি মরে গেলাম, আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। সে সেই খোলা জায়গাটা দিয়ে ছিটকে বেরিয়ে সে খালের ধারে যেতে লাগলো। গড়াতে গড়াতে খ্যাপা বাবা পেছন পেছন ছুটছে। তরুদীর বঞ্চিয়া ছেলেটার বাবা তখন উঠে দাঁড়িয়েছে। তাদের ইচ্ছা ছিল বেরিয়ে আসে, কিন্তু খ্যাপা বাবা বারবার বারণ করছেন এই চৌহদ্দির বাইরে বেরোতে। ছেলের বাবা 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। ছেলেটা গড়াতে গড়াতে গিয়ে খালের জলে গিয়ে পড়ল। খালে তখন বেশ ভর্তি জল, নদীর সঙ্গে যোগাযোগ আছে বলে এই জলে জোয়ার ভাটা খেলে। তখন রাস্তা থেকে দূরে কিছু লোক এসেছে, বোধহয় শ্মশান যাত্রী। চিৎকার শুনেই বোধহয় জড়ো হয়েছে। এমন কাণ্ড দেখে তারা দাঁড়িয়ে গেছে। ঝপাং করে জলে পড়ার শব্দ হলো। খ্যাপা বাবাও নামলেন সেই জলে। তারপর চুলের মুঠি ধরে তাকে জলের মধ্যে ডোবালেন আর তুললেন। এমন বার তিনি করার পর তিনি চুলের মুঠি ধরে ছেলেটাকে টেনে পাড়ে আনলেন। ছেলেটা কাঁদছে, একদম ব্যাটা ছেলের গলা, তবে গলা একদম ভেঙে গেছে, যাকে বলে বসা গলা। সম্ভবত যন্ত্রণা বা ব্যথায় কাঁদছে। কম তো অত্যাচার তার শরীরে হয়নি। একটা মানুষ ওভাবে দাঁড়িয়ে থেকে শটান মাটিতে আছাড় খেয়ে পড়া, কলের পুতুলের মতো দাঁড়ানো, জ্বলন্ত কাঠ মুখে নিয়ে ভেঙে ফেলা, যা তা কথা না। তারপর এতটা পথ গড়াতে গড়াতে এসেছে,
এখানে মরা পোড়ানো ছাই বসানো হয়, কত ভাঙা কলসির টুকরো, কত কিছু পড়ে আছে, কত কিছু তার গায়ে ফুটে আছে কে জানি। খ্যাপা বাবা কিন্তু থামেননি। নিচু গলায় মন্ত্র বলতে বলতে খ্যাপা বাবা নিজের গলা থেকে একটা সাদা হলুদ পৈতের মতো জিনিস খুলে ফেললেন এক হাতে। তারপর সেই ছেলেটার এক হাতে বাজুতে দুটো পাক দিয়ে বললেন, একটা হাত দিয়ে কোনো রকমে কাদার মধ্যে বসে পড়ে একটা পায়ের গোড়ালি ছেলেটার বুকের ওপর হৃৎপিণ্ডের ওপর তুলে দিলেন। এবার দুটো হাত খালি, সেই দিয়ে ছেলেটার হাতে খুব জম্পেশ করে বাজুতে দড়িটা বেঁধে দিলেন। এবার তার মন্ত্রের দুটো বলা খুব কমছে, শান্ত গলায় কিছু একটা বলছেন। ক্ষমা করো শোনা যাচ্ছে। বিভিন্ন দেবদেবীর নাম করছেন আর ক্ষমা করো বলছেন। এবার তিনি পাটা নামিয়ে নিলেন ছেলেটার বুক থেকে। তারপর অদ্ভুত কাজ করলেন। নাক কান মুলে ছেলেটার বুকের ওপর মাথা রেখে অনেকক্ষণ ধরে প্রণাম করলেন। ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্নার গতি কমে এসেছে। খ্যাপা বাবা অনেকক্ষণ মন্ত্র পড়ে মাথা নিচু করে বসলেন। মন্ত্র বলা থেমে গেছে। তারপর উঠে বসে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ওঠো ওঠো। ছেলেটা উঠতে পারছে না। খ্যাপা বাবার পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তিনি পিছন ফিরে ডাকলেন ছেলের বাপকে। তিনি আর ছেলেটার বাবা আস্তে আস্তে দুজনে মিলে ধরাধরি করে তুলে নিয়ে গেলেন। খালের ধারে এত পিছলা যে পা পিছলিয়ে যাচ্ছিল, তাতেও ছেলেটাকে কোনো রকমে ধরে ধরে নিয়ে এলেন। দূরে দাঁড়িয়ে যারা দেখছিলেন তারা যেন আরো একটু দূরে চলে গেল দেখতে দেখতে। তরুদি বঞ্চিকে খ্যাপা বাবা বললেন, ওখানে একটা বালতি আছে, এক বালতি জল এনে দাও তো খাল থেকে। তরুদির বঞ্জি সঙ্গে সঙ্গে এক বালতি জল এনে দিল। সেই উঠোনের দোরগড়ায় দাঁড়িয়ে ছেলেটাকে হুড় করে চান করিয়ে দিলেন। ছেলেটা ক্লান্ত অবসন্ন হয়ে চোখ বুজে দাঁড়িয়ে আছে। বাবা ধরে রেখেছে কোনো রকমে। তাকে এনে ধরে বসানো হলো খ্যাপা বাবার উঠোনে। খ্যাপা বাবা একটা বিশাল বড় শ্বাস ফেলে সেই থানের গাছে হেলান দিয়ে বসলেন। তারপর বললেন, যা যা করার আমি করলাম, আর কখনো আসবে না, ধরবেও না। তবে হাতের এই বাঁধনটা খুলবে না, ওটা সারা জীবন থাক। ওটা ছিঁড়ে খুলে পড়ে যাবে, তখন একটা তাবিজে ভরে পড়ে রেখো। তখন আমি থাকবো না আর দিতেও পারবো না। ভদ্রলোকে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। যাও বাড়ি যাও, ছেলেকে ধুয়ে মুছিয়ে ভালো করে ডাক্তার দেখাও। প্রচুর কাটা ছড়া হয়েছে, ইঞ্জেকশন দিতে হবে। তারপর অসম্ভব দুর্বল হয়ে গেছে, ভালো করে ডাক্তার দেখাও, ওষুধ দাও, পথ্যি দাও। এসব কথা আর ওর কারোর সামনে বলার দরকার নেই, আলোচনাও করো না। তোমরাও মনে রেখো না, এখানে সব আলোচনা করলে তাকে স্মরণ করা হবে, সেখানেও টান পড়বে, সেও শান্তিতে থাকতে পারবে না। যে যেখানে আছে সে সেখানে শান্তিতে থাকুক, এই নিয়ে শাসন গর্জন কিছু করো না। যা শাস্তি পাওয়ার সে পেয়ে গেছে, আবার পাবেও, সে ভগবানই দেবেন, কাউকে কিছু বলার দরকার নেই। ছেলের বাবা জিজ্ঞাসা করলেন, বাবা আমি কি কিছু করতে পারি? আমার ছেলেটাকে যে বাঁচিয়ে দিলেন, আমার যা দেবা তাই দেব। খ্যাপা বাবা হাত দিয়ে তাড়িয়ে দেওয়ার ভঙ্গি করে বললেন, যাও গিয়ে একটা রিক্সা কি ভ্যান ডেকে ছেলেকে নিয়ে যাও। ছেলেটা নিঝুম হয়ে বসে আছে চোখ বুজে, ঘুমন্তের মতো। খানিক বাদে ছেলের বাবা ভ্যান নিয়ে এলেন। রিক্সায় তেলার খুব অসুবিধা। ছেলেকে বললেন, বাবা ওনাকে প্রণাম করো। ছেলে অতি কষ্টে চোখ মেলল। তখন সবাই দেখে অবাক। ছেলেটা চোখের মধ্যে একটা সাদা পর্দা পড়ে আছে, যেমন অনেকে গ্রাম দেশে ছানি পড়ে না, তেমন চোখের মধ্যে একটা সাদা পর্দা হয়ে আছে, মণি আছে, সবই আছে, কিন্তু একটা ফ্যানের মতো পর্দা বিচ্ছিরি হয়ে গেছে চোখ দুটো, তবে দেখতে পাচ্ছে বলে মনে হলো। ছেলের বাবা বললেন, বাবা চোখ দুটো। বাবা বললেন, ওই চোখ দুটো অমনি থাকবে বোধহয়, হয়তো সারবে না, তাও তোমরা চোখের ডাক্তার দেখাও। এখন তো ডাক্তার অনেক বেরিয়েছে, আমার যতদূর মনে হচ্ছে ওই চোখ দুটো নিয়েই চলে গেছে। এত ক্ষতি হয়েছে ওর, কিছু তো নেবে। এই চোখ দিয়েই বড় বড় কথা বলেছিল না, আমার চোখে তোমাকে দেখতে পাই, ঘুমোলে দেখি, জেগে থাকলে তোমাকে দেখি, পীড়িতের কথা। প্রাণটা নিতে পারেনি, নাই পারো, চোখ দুটো নিয়ে গেছে। মনটাও নিয়ে যেতে পারেনি, দেহটাও নিয়ে যেতে পারেনি, চোখটাই নিয়ে গেছে। তবে দেখতে পাবে বলে তো মনে হচ্ছে। ছেলেকে জিজ্ঞাসা করলেন, দেখতে পাচ্ছিস? সে ঘাড় নাড়ল দুর্বলভাবে। তাও ডাক্তার বুদ্ধি করিও, এখন যাও, মেলা বকিও না, আমার আর কথা বলার শক্তি নেই, বড় যুদ্ধ গেছে। এই বলে বাবা পেছন ফিরে বসলেন, আর যেন ওদের মুখ দেখবেন না। ছেলের বাবার বোধহয় ভ্যানওয়ালাকে বলাই ছিল। ভ্যানওয়ালা এসে ছেলেকে ধরলো। বাবা আর ভ্যানওয়ালা মিলে ছেলেকে কোনো রকমে, ক্লান্ত ছেলেটাকে টানতে টানতে রিকশায় বসালো। তরুদির বোনজি আতঙ্ক ভরা বুকে তার দিকে তাকিয়ে আছেন যতক্ষণ দেখা যায়।
মনে আছে আগের বারে ভ্যানে উঠে ছেলেটা কেমন যেন তাকিয়েছিল, কিন্তু ছেলেটা আবার চোখ মেলল না। বাবার কাঁধে মাথা রেখে ঠিক বাচ্চা ছেলের মতো বসে রইল। বাবা এক হাতে তাকে জড়িয়ে রাখলো। তারা চলে যেতেই আর তো কোনো লোক রইল না। অনেকক্ষণ তরুদির বঞ্চি চুপ করে বসে রইল। বাবার তো এবার তাকে দেখার কথা, কিন্তু তার নিজেরই যেন ক্লান্তি লাগছে, বুঝতে পারছে না কখন বাবা দেখবেন কে জানি। তারপর বঞ্চি বললেন, বাবা আমাকে তো আসতে বলেছিলেন। পেছন ঘুরে খেকিয়ে বললেন, বলেছিলাম বেশ করেছি, এখন দেখবো না পারবো না, আমার দ্বারা আজ হবে না। সেদিন আর খ্যাপা বাবা তরুদির ভাইজিকে দেখতে পারেননি, আর দেখার মতো উৎসাহ ছিল না। মঙ্গলবার আসতে বলেছিলেন। তরুদির ভাইজি সেখান থেকে চলে গেছিল, কিন্তু মারাত্মক ভয় পেয়েছিল। তরুদিকে যখন গল্পগুলো বলছিল তখন সে ভয়ে কাঁপছিল। বলছিল চোখে না দেখলে আন্দাজ করা যাবে না। বড় ভয় লেগেছিল। শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভালো লাগলে আপনারাও আপনাদের পরিজন বন্ধু যারা এই ধরনের তন্ত্রের ঘটনা শুনতে বা ভৌতিক ঘটনা যাই বলুন শুনতে ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করবেন, অনুরোধ রইল। অসাধারণ। শুধু দুটো জায়গায় একটু মিস্টেক হয়েছে। উনি আমাকে বলে পাঠিয়েছেন রত্না দিদি যে বঞ্চিকে দুবার ভাইজি বলে ফেলেছি, তো আমিও একবার তাকে ভাইজি বলে ফেলেছি। তো ওটা বঞ্চি ছিল, মানে ওনার দিদি বা বোনের মেয়ে। ভাইজি তো ভাই বা দাদার মেয়েকে বলা হয়। তো এইটুকু আশা করি তোমরা ক্ষমা করে নেবে। এত বড় একটা ঘটনা, সামান্য একটু ভুল। তবে কেমন লাগলো তোমরা বলো। আমার মনে হয় অলৌকিক জোনে এরকম এত বড় ঘটনা বোধহয় এর আগে আসেনি। তোমরা জানিও, তোমরা শুনছো, তোমরা আরও ভালো বলতে পারবে আমার থেকে। কেমন লাগলো অবশ্যই জানিও। এর পরের ঘটনা আর কিছু আজকে আনছি না বন্ধুরা, আবার আসবো আগামী দিনে। তবে কতগুলো কমেন্টের প্রাপ্তি স্বীকার একদম করে নিতেই হবে। কমেন্ট করেছেন উদিতা দে, লিখেছেন উদিতা আমি সহেলি, আমি একদিন উদিত বলেছিলাম। উদিতা দে, থাকি উদয়পুরে। বাহ, উদিতা উদয়পুরে থাকেন, খুব সুন্দর, বেশ জায়গার মানুষের নামের মধ্যে খুব সুন্দর ছন্দ। প্রীতম বিশ্বাস কমেন্ট করেছেন কল্যাণী গোস্বামী বলছেন এত সুন্দর করে পড়ো যেন মনে হয় চোখের সামনে ঘটনাটা দেখতে পাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি ভালোভাবে পড়ার, কিন্তু অনেক সময় অনেকের হয়তো আমার এইভাবে পড়াটা অনেকের ভালো লাগে না। শিবু চক্রবর্তী লিখেছেন এক্সিলেন্ট স্টোরিজ। মিতালি ভট্টাচার্য কমেন্ট করেছেন নাইস, থ্যাংক ইউ ম্যাম। সোমা সাহা দুটো ঘটনায় মারাত্মক সুন্দর ছিল, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ডিলাইটফুল র্যালি কার্ড লিখেছেন ভালো লাগলো। শুভঙ্কর শো লিখেছেন খুব খুব ভালো লাগে, থ্যাংক ইউ। রীতা চৌধুরী লিখেছেন বেশ ভালো লাগলো। ঋতু চৌধুরী লিখেছেন ভালো লাগলো। রঞ্জিতা চক্রবর্তী শৈলী গল্প তুমি খুব ভালো বলো, এগুলো সব সত্যি ঘটনা। ইন্দ্রজিৎ রায়চৌধুরী কমেন্ট করেছেন সোমনাথ ব্যানার্জি অ্যাজ ইউজুয়াল এক্সিলেন্ট। স্বাধীন পাল শৈলী তোমার রিসাইটেশন শোনার ইচ্ছা আমার প্রবল, যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই শোনাবো, তবে আমি রিসাইটেশন কিন্তু কোথাও শিখিনি। অমিত ভট্টাচার্য লিখেছেন নাইস সহেলি। M10 গেমিং লিখেছেন আচ্ছা এটা বুঝতে পারলাম না লেখাটা কি লিখতে চেয়েছেন। দামিনী পাল লিখেছেন দুটো ঘটনা সুন্দর ছিল। সম্পূর্ণ সান্যাল আপনার এত সুন্দর রিয়েলিস্টিক স্টোরি শোনালে গায়ে কাটা দেয়, চালিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। বৃন্দা বোস, রুবি ব্যানার্জি, সিনচান অসাধারণ ঘটনা। সুস্মিতা দুটো ঘটনায় মন ছুঁয়ে গেল, তোমার উপস্থাপনাও সুন্দর। সুস্মিতা আকুলি বোধহয় টাইটেল। শাইনার সুবীর লিখেছে অজানা তথ্য পেলাম, খুবই ভালো লাগলো। দীপা মাইতি খুব সুন্দর আপনার উপস্থাপনা। সুদীপ্তা ব্যানার্জি, গীতা গোস্বামী, রিয়া পাজা রান্নাবান্না, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। যাদের নাম পড়া বাকি রয়ে গেল বা মনে হলো যে আজকেও পড়লো না, প্লিজ ক্ষমা করে দেবেন। আগামী দিনে আপনারা কমেন্ট করুন যে আমারটা কোনো দিনে পড়া হয় না, আমি নিশ্চয়ই তারটা আগে পিক করব, কেন অনেক নাম আমি নতুন দেখছি, তাই আজকে এই নামগুলো আমি পড়লাম। থ্যাংক ইউ সো মাচ।